This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজি করে তিলোত্তমাকে খুন এবং ধর্ষণের ঘটনায় রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে বিক্ষোভ চিকিৎসকদের সেই ছবি আমরা আপনাদের দেখিয়েছি। বিক্ষোভের আজ উত্তরবঙ্গ মেডিকেল কলেজেও এমার্জেন্সির বাইরে ধর্ণা জুনিয়র চিকিৎসকদের। কর্মবিরতির জেরে বন্ধ শিডিউল ওটি। হাসপাতালের আউটডোরে নেই জুনিয়র পিজিটিরাও। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি প্রসেনজিতের কাছ থেকে। প্রসেনজিৎ, এখনকার কি পরিস্থিতি? একদম দেখো, আমি দেখাবো ছবিটা। লম্বা লাইনে একাধিক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চিকিৎসকরা ধর্ণা দিচ্ছেন। তাদের দাবি যে এই যে পরিস্থিতি গোটা রাজ্য জুড়ে, সেই পরিস্থিতির ক্ষেত্রে স্বাস্থ্যক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং তিলোত্তমা মৃত্যুর ক্ষেত্রে যে গাফিলতি রয়েছে নিরাপত্তাজনিত ক্ষেত্রগুলোতে, সেই ক্ষেত্রগুলোকে ঠিক করা। এই দাবিগুলো নিয়ে কিন্তু এভাবে ধর্ণা চলছে ঠিক এমার্জেন্সির বাইরে। এছাড়া ওপিডিতে তারা অংশ নিচ্ছেন না, আউটডোরে তারা অংশ নিচ্ছেন না, তবে ইমার্জেন্সি পরিষেবা ক্ষেত্রে অংশ নিচ্ছেন। এবং আমার ডান দিকে এদিকের ছবিটাও দেখাবো, একাধিক সরকারি হাসপাতাল এবং প্রাইভেট নার্সিংহোমগুলোর ডাক্তাররাও কিন্তু এই ধর্ণা মঞ্চের বাইরে এসে আছেন। আমি প্রথমে এই ডাক্তারদের সঙ্গে একবার কথা বলার চেষ্টা করি। ডাক্তারবাবু, আপনারা শিলিগুড়ি খুব সিনিয়র ডাক্তার। আরজি করের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ, তিনি পদত্যাগ করলেন। পদত্যাগ করার সময় অন্তত ছবার রেপ ভিকটিমের নাম নিলেন। এটাও তো আইন বিরুদ্ধ কাজ। দেখুন, ওই জায়গাটা তো আমি স্পটে ছিলাম না বলে আমি ভিকটিমের নাম কি নেওয়া যায় প্রকাশ্যে? মোস্ট প্রবাবলি না বেসিক্যালি। কিন্তু আমাদের যেটা এখন ভাবা উচিত যে উই আর ইন ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন। এই সমস্ত ইনসিডেন্ট হচ্ছে বিকজ অফ সোসাইটি ইজ ভেরি আনরেস্ট। আমার মনে হয় আমাদের খুব প্রিয় মুখ্যমন্ত্রী, ইনি খুব দরদ আছে ডাক্তারদের প্রতি, এবং আমার মনে হয় ওনার সাথে বসে আমাদের এই সম্ভবটা প্রবলেমটা সলভ করা উচিত। আমি একবার যারা আন্দোলন করছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি। প্রথমে যে মহিলা ডাক্তাররা আছেন, জুনিয়র পিজিটিরা আছেন, তাদের সঙ্গে কথা বলি। আরজি করে অধ্যক্ষের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। যিনি রেপ ভিকটিম, অর্থাৎ যাকে আমরা তিলোত্তমা বলছি, তিনি পদত্যাগ করলেন আরজি করে অধ্যক্ষ, কিন্তু সেই সময় অন্তত ছবার তার নাম করলেন। কিভাবে দেখছেন ডাক্তার হিসেবে? কোয়েশ্চেনটা রিপিট করুন আরেকবার। রেপ ভিকটিমের নাম অন্তত ছবার তিনি নিজের মুখে উচ্চারণ করলেন প্রকাশ্যে প্রেস মিট করে। মানে এটাও তো বোধহয় আইনের বিরুদ্ধে। সব মিলে যা পরিস্থিতি, ডাক্তার হিসাবে কিভাবে দেখছেন? দেখুন, মেন যেটা বলার সেটা হচ্ছে যে যাই এখন হয়ে থাকুক, যে যাই করুক, যেটা মেন আমাদের ডিমান্ড সেটা হচ্ছে যার সাথে এরকম ঘটনাটা ঘটেছে ওনাকে জাস্টিস দেওয়ার। তার জন্য মেন যারা কালপ্রিটস তাদেরকে ধরা হোক। কি দেওয়া যাচ্ছে? খোদ অধ্যক্ষ তার নাম প্রকাশ্যে আনছেন, যেহেতু সুপ্রিম কোর্টের রুলিং আছে। আমি একবার আপনার সঙ্গে কথা বলি, কিভাবে দেখছেন ব্যাপারটা? দেখুন, ব্যাপারটা তো হচ্ছে ওনার ব্যক্তিগত বিষয়। উনি কীভাবে, সুপ্রিম কোর্টে আইন আছে, আর সুপ্রিম কোর্টে আইন আসলে অবশ্যই সেটা সংবিধান অনুযায়ী দেখতে হবে। সেক্ষেত্রে বা যারা আইন বিশেষজ্ঞ তারা ব্যাপারটা দেখবেন। এক্ষেত্রে মন্তব্য করাটা বোধহয় সমীচীন হবে না। কীভাবে দেখছেন? আমরা মনে করি যে আমাদের যে দাবি ছিল সেটা আমাদের পূরণ হয়েছে এবং প্রিন্সিপালের হয়েছে, এবং আমরা জুডিশিয়াল এনকোয়ারি করছি, দাবি জানাচ্ছি সেটা যাতে সঠিকভাবে হয়। এটা নিয়ে আমরা মন্তব্য করতে চাই না, কারণ এটা একটা অন্য দিকে। কিন্তু আমরা মনে করছি যে জিনিসটা সঙ্গে থাকো, নজর রাখো তুমি। এই আরজি করের ঘটনার প্রতিবাদে কিন্তু সারা বাংলা উত্তাল হয়েছে সারা দেশ। এবং এই প্রতিবাদে আউটডোর বন্ধ কল্যাণী জওহরলাল নেহরু মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসা করাতে এসে আউটডোর পরিষেবা না পেয়ে ফিরে যাচ্ছেন সবাই, সেটাই স্বাভাবিক। কথা বলবো আমাদের প্রতিনিধি মহাদেবের সঙ্গে। মহাদেব, তোমার ওখানে পরিস্থিতিটা কিরকম? দেখো, যেমনটা তুমি বললে, গোটা দেশ গোটা রাজ্য যেমন উত্তাল হয়েছে, তেমন নদিয়া জেলাও কিন্তু উত্তাল হয়েছে। কারণ নদিয়া জেলার প্রত্যেকটি হাসপাতাল, যেখানে জেলা হাসপাতাল থেকে স্টেট জেনারেল হাসপাতাল এবং এইমস, প্রত্যেকটি জায়গাতে জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু ওপিডি আউটডোর বন্ধ রেখে তারা কিন্তু কর্মবিরতি পালন করছেন। তুমি দেখতে পাচ্ছ যে তারা কর্মবিরতিতে সামিল হয়েছেন। এইমসের সামনে তাদের বেশ কিছু দাবি দেওয়া যেগুলি ছিলেন, সেই দাবি দেওয়া অধ্যক্ষ যদিও পদত্যাগ করেছেন, কিছুক্ষণ আগে অধ্যক্ষ পদত্যাগ করেছেন। তিনি যখন পদত্যাগ করেছেন, প্রেস রিলিজ করার সময় তিনি 6বার যিনি নির্যাতিতা তার নাম করেছেন। কি বলবেন এই বিষয়টি?
না, শুধু পদত্যাগ করলে তো হবে না। প্রথম কথা, উনি কি বেসিসে একদম শুরুতে যখন ঘটনাটা ঘটে, যখন সকলের সর্বসমক্ষে আসে, তখন উনি বারবার করে এটাকে সুইসাইড দাবিয়ে দেওয়ার বা সুইসাইড বলে দাবিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, প্রথম কথা। দ্বিতীয় কথা, উনি খুবই আনঅফিশিয়ালভাবে একটা কথা বলেছেন যে মেয়েটি কেন গেছিল ওখানে একা, একটা হসপিটালের ভেতরে কেন এরকম টাইপের কমেন্ট উনি কেন করবেন সে একজন প্রিন্সিপাল হয়ে। সেটার জন্য তো ওনার রিটেন অ্যাপোলজি দেওয়া উচিত। অনুষ্ঠান আমাদের সমস্ত কিছু আন্দোলনের চাপে উনি রেজিগনেশন দিয়েছেন বা যা করেছেন সেটা, কিন্তু রেজিগনেশন তো এই ঘটনার সমাধান নয়। সমাধান একটাই, সেটা হচ্ছে যারা এই দোষ করেছে তাদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা হোক এবং অ্যারেস্ট করে জুডিশিয়াল ইনভেস্টিগেশন হোক এবং তাদেরকে শাস্তি দেওয়া হোক। এটাই আমাদের সবচেয়ে বড় দাবি। সরকারি যে হাসপাতালগুলিতে সেখানে অনেক সময় আপনাদের রাত্রে বা বিভিন্ন সময় চিকিৎসা করতে হয়, যেখানে আপনারা একা থাকেন, বা সেক্ষেত্রে নিরাপত্তার বিষয়টা আপনারা কি বলবেন? নিরাপত্তা তো কিছুই নেই, একদমই নেই। প্রথম কথা হচ্ছে যে প্রপার যে কোনো গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টের যে যতগুলো হাসপাতাল আছে সেগুলো সব জায়গাতেই প্রপার ডক্টরস রুম নেই। রাত্রে যে রেস্ট রুম করবে সেখানে রেস্ট রুম নেই। বেসিক যে অ্যামিনিটিস যেরকম ওয়াশরুম সেগুলো পর্যন্ত নেই। তার সাথে কোনো রকম সিকিউরিটি গার্ড কেউ থাকে না। এগুলো তো বেসিক দাবি, যে কোনো মূল দাবি, সেগুলোই যদি আমাদেরকে এখনো পর্যন্ত ফুলফিল না করা হয় তাহলে তো সেটা ঘৃণ্য অপরাধ। এটা এক ধরনের। অধ্যক্ষ পদত্যাগ করছেন এবং প্রেস রিলিজ করার সময় দায়িত্ব জ্ঞানহীনের মতো তিনি নির্যাতিতার নাম 6 বার বলেছেন, এটাকে কি বলবেন? ওনাকে তো এই ব্যাপারে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত, কেননা কোনোভাবেই কোনো ধর্ষিতাকে তার নাম প্রকাশ করা একদমই উচিত নয়। এটা বাই পার্লামেন্টারি অর্ডার্স দিস থিংস আর দেয়ার। কিন্তু যেভাবে উনি প্রথম কথা তো তিনি কোনো রেসিডেন্ট ডাক্তারবাবুকে একটা সেফ ঘর দিতে পারেননি। একটা সাধারণ কদিন আগে আমি আরজি করে গেছিলাম, একটা বাথরুমে সেখানে পুরুষদের ঢোকা অযোগ্য। সুতরাং তিনি কিভাবে দিনের পর দিন ওই পদে থাকতে পারেন, এটারও প্রশ্ন আমরা তুলছি। কিন্তু তিনি তো পদত্যাগ করেছেন, আপনাদের দাবি পূরণ করেছেন। আপনারা যে দাবি করছিলেন অধ্যক্ষ, সে দাবি তাই তিনি পূরণ করছেন। তারপর আপনাদের আরও আন্দোলন চলছে, আরও কি দাবি? শুধু দাবি তো নয়, দেখুন পদত্যাগটা শুধু দাবি নয়, এটা তো প্রথম দাবি ছিল। দ্বিতীয় দাবিটা আমাদের কি, উনি যেভাবে নাম প্রকাশ করে দিয়েছেন। দ্বিতীয় কথা, যেভাবে উনি প্রথমে সুইসাইড বলে জিনিসটাকে চালানোর ব্যবস্থা করেছেন, যেখানে এটা ক্লিয়ার কাট রেপ অ্যান্ড মার্ডার। তাহলে ওনাকে শুধু পদত্যাগ করলেই হবে না, ওনাকে পুলিশের হাতে তুলে দিতে হবে। এটুকুনি আমরা চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গলকে বলতে চাইছি। দ্বিতীয় কথা, আমরা এই ব্যাপারে ইউনিয়ন হেলথ মিনিস্টার, হোম মিনিস্টারের পদক্ষেপ চাইছি, যাতে তাকে সুযোগ্য শাস্তি দেওয়া হোক। বেশ নজর রাখো তুমি। আপাতত ধন্যবাদ তোমায়। হাসপাতালে অবাধ যাতায়াত তার, সিভিক ভলেন্টিয়ার হয়েও সঞ্জয় কিভাবে পুলিশের একটা কমিটির সঙ্গে যুক্ত হলো, তার মাথায় কি প্রভাবশালীদের কারোর হাত, সে নির্দেশে কি সেদিন রাতে আরজি করে গেল সঞ্জয়? ভোর 4:30 পর কাদের সঙ্গে ফোনে কথা হয়েছে তার? প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। আরজি করে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ারে চাকরি পায় 2019 সালে। প্রথমে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বিভাগে কাজে যোগ দেয়। সেখানে কয়েকদিন কাজ করার পর তাকে পাঠানো হয় পুলিশের একটি কমিটিতে কাজ করার জন্য। সূত্রের খবর, সেখানে এক এএসআইয়ের সঙ্গে যুক্ত ছিল সঞ্জয়। তিলোত্তমার ওপর নারকীয় নির্যাতন ও খুনের ঘটনার তদন্তে জুড়ে গেছে পুরো বিষয়টা। ওই এএসআইয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা শুরু করেছে লালবাজার। ঘটনার রাতে ওই এএসআইয়ের সঙ্গে কি সিভিক ভলেন্টিয়ার কোনো কথা হয়েছিল বা তিনি কি কোনো নির্দেশ দিয়েছিলেন এই হাসপাতালে আসার জন্য, সেটা তারা তদন্ত করে দেখতে যায়। যদিও এখনও পর্যন্ত ওই এএসআইয়ের সঙ্গে কোনো যোগাযোগ করে ওঠা সম্ভব হয়নি বলে লালবাজার সূত্রে খবর। প্রশ্ন উঠছে, কারণ নির্দেশে কি সেদিন রাতে আরজি করে যায় সঞ্জয়? ধৃতের সঙ্গে কার যোগাযোগ ছিল? ভোর 4টের পর কাদের সঙ্গে ফোনে কথা সঞ্জয়ের? জেরা করে এইসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারী আধিকারিকরা। কল ডিটেলস জোগাড় করছে লালবাজার। সঞ্জয়ের হোয়াটসঅ্যাপ চ্যাট খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে উঠে এসেছে, ঘৃণ্য অপরাধ করার আগে মোবাইলে পর্ন সাইটে চোখ রেখেছিল সঞ্জয়। এই নিয়ে আরও তথ্য জোগাড়ে ওয়েব ব্রাউজারে সার্চ হিস্ট্রি খতিয়ে দেখছে পুলিশ। যাদের নাম ওই কল ডিটেলসে থাকবে তাদের প্রত্যেকের সঙ্গে লালবাজার কথা বলবে এবং কথা বলে জানার চেষ্টা করবে যে ওই সিভিক ভলেন্টিয়ার তাদেরকে মূল ঘটনা সম্পর্কে কিছু জানিয়েছিল কিনা, বা তার কথায় বা তার আচরণে কোনো অস্বাভাবিক কিছু ছিল কিনা।
মূলত কর্মীদের সুবিধা অসুবিধার বিষয়টি দেখে পুলিশের এই কমিটি। সাধারণত পুলিশ কর্মীদের এখানে পাঠানো হয়। একজন সিভিক ভলেন্টিয়ার হয়েও সঞ্জয় কিভাবে পুলিশের একটি কমিটিতে যুক্ত হলো তা নিয়ে উঠছে প্রশ্ন। বোর্ডে যিনি দেখতেন আমাদের নামকরা পুলিশের অফিসার শান্তনু সিনহা রয়, কালীঘাটের তার কাছের লোক এই সঞ্জয় রয়। ঠোঁটের ওপর পুরো আঘাত, সারা বডিতে আঘাত, একটা সঞ্জয় রয়ের পক্ষে সম্ভব নয়। মমতা ব্যানার্জি, আপনি কাকে আড়াল করার চেষ্টা করছেন? বিনীত গোয়েল সিভিক ভলেন্টিয়ার পুলিশ ডিপার্টমেন্টের সাথে বা পুলিশের সাথে যোগসাজশে কাজ করে, সেখানে পুলিশের একটা ওয়েলফেয়ার বোর্ড আছে, সেই ওয়েলফেয়ার বোর্ডের সাথে তার যোগাযোগ থাকতে পারে। এবার কী লেভেলের যোগাযোগ ছিল, সেই যোগাযোগটাকে সে সৎভাবে ব্যবহার করেছে না অসৎভাবে ব্যবহার করেছে, সেটা তো যারা বোর্ডে আছে তারাই বলতে পারে। ধৃত সঞ্জয় রায় প্রভাবশালী ছিল। নিজের এলাকা থেকে হাসপাতালের সর্বত্রই ছিল সিভিকের দাপট। নিয়মিত যাতায়াত ছিল আরজি করে। কিভাবে এত প্রভাবশালী হয়ে উঠল এই সিভিক ভলেন্টিয়ার? মাথায় কি কারো হাত ছিল? সেই প্রশ্নেই তোলপাড়। সুজয় পালের রিপোর্ট, TV9 বাংলা। পাশাপাশি প্রবল চাপের মধ্যে আরজি করের অধ্যক্ষের পদ ছাড়লেন সন্দীপ ঘোষ। আন্দোলনের চাপেই কি ইস্তফা আরজি করের অধ্যক্ষের? সন্দীপ ঘোষের অপসারণের দাবিতে সরব হয়েছিলেন আন্দোলনকারী চিকিৎসক পড়ুয়াদের একটা বড় অংশ। প্রবল চাপের মধ্যে আরজি করের অধ্যক্ষের পদ ছাড়লেন সন্দীপ ঘোষ। মৃত্যুর এই দুর্ঘটনার নৈতিক দায়িত্ব স্বীকার করে নিয়ে আজকে রেজিগনেশন দিলাম আমার প্রিন্সিপাল চেয়ার থেকে এবং সার্ভিস থেকে। আমার নামে যে আবারও বলছি যে অপপ্রচার হয়েছে এগুলো সমস্ত মিথ্যে। আমি এটুকু বলতে পারি যে চোর ডাকাত, ডাক্তারদের মধ্যেও কিন্তু অনেক চোর ডাকাত আছে, আপনারা হয়তো খুঁজে বার করবেন ভবিষ্যতে, আপনারা জানতে পারবেন সেই চোর ডাকাতদের মুখোশ পরে তারা ভেবেছিল যে সন্দীপ ঘোষ বোধহয় রেজিগনেশন দিতে জানে না, কিন্তু আমি এটুকু বলতে পারি আমি মাথা উঁচু করে থাকতে জানি। সবার মুখে কথা বসিয়ে কিছু স্বার্থান্বেষী, কিছু বিরুদ্ধ গোষ্ঠী পুরোটা রাজনৈতিক খেলা নেমেছে, রাজনৈতিক খেলায় মত্ত হয়েছে। আমার সঙ্গে কোনো মন্ত্রী, কোনো সিনিয়র অফিসারের কথা হয়নি, না আমার সঙ্গে কোনো স্বাস্থ্যমন্ত্রী, কোনো মুখ্যমন্ত্রী, কোনো সিনিয়র অফিসারের কথা হয়নি। এটা আমার নিজের দায়িত্ব। ন্যাশনাল মেডিকেল কলেজে আপনাকে বদলি করা হচ্ছে, এটা যখন প্রতিষ্ঠিত হয়ে গেছে সেই জন্য কি আপনি ইস্তফা দিলেন আজকে? আমি জানি না এই খবর, আমার কাছে এই খবর এখন অবধি নেই, আমি শুনিনি, এখনো কোনো বদলির অর্ডার আমি হাতে পাইনি, আমি জানিও না। আমি জানি না। স্যার আরেকটা যে বিষয় হচ্ছে, ধন্যবাদ, আমাকে যেতে হবে। আন্দোলন করছে